হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভিতে তোমাদেরকে জানাবো একটা খুনের অপরাধে দুজন আসামিকে ধরে আনা হয় এবং যে আসল অপরাধ করেছে পুলিশ তাকে ছেড়ে দেয়, আর যে অপরাধ করেনি তাকে পুলিশ আইনতভাবে শাস্তি দেয়। কিন্তু কেসটা যখন ক্লোজ হয়ে যায় তারপরেই পুলিশ বুঝতে পারে যে যে আসল অপরাধ করেছে তাকে আমি ছেড়ে দিয়েছি, আর যে অপরাধ করেনি তাকে আমি শাস্তি দিয়েছি। তো তারপরে পুলিশ কি করবে জানতে হলে এই মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা এন্টারটেনমেন্ট হবে। মুভি শুরুতে আমরা দেখতে পাই বিক্রম নামের একটা ব্যক্তির পিছনে গৌতম তার পুরো পুলিশ ফোর্স নিয়ে তাড়া করছিল। সেই বিক্রম পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটা আরো স্পিডে চালাচ্ছিল। কিছুক্ষণ পর তার গাড়িটা পাল্টি খায়। সেখান থেকে তাড়াহুড়ো করে চারিদিক থেকে লোক আসছিল বিক্রমকে বাঁচানোর জন্য, কিন্তু বিক্রম সেখান থেকে কোন রকম ভাবে গাড়ি থেকে বার হয়ে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আরো দৌড়ে পালায়। এরকম করতে করতে বিক্রম একটা ফ্ল্যাটের কাছে গিয়ে সেখান থেকে পুরো গায়েব হয়ে যায়। পুলিশ কর্মী আর খুঁজে পায় না। তারপরে দেখতে পাই গৌতম কিছুক্ষণ পর সেই এরিয়া খোঁজার পরে যখনই বৃষ্টি নেমে আসে তখনই তার পুলিশের টিম নিয়ে দেখতে পাই সেই ফ্ল্যাটের কাছে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সিকিউরিটি গার্ড বলে যে স্যার এখানে কেউ আসেনি, আর যদিও বা আসে আমি যদি নাও থাকি তাও ভিতরে ঢুকতে পারবে না, তার কারণ আমার এখানে অটোমেটিক একটা কুকুর আছে, এই কুকুরের চোখ পার করা খুব মুশকিল আছে। আবারও ব্যাগে গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছিল, ঠিক আমার একটা মেয়ে দৌড়ে এসে পড়ে। তারপর দেখতে পাই সেই পুলিশ ফোর্স তাড়াহুড়ো করে মায়ার রুমে যায়। সেই বিক্রম একটা লাশের কাছে দাঁড়িয়ে আছে, এখান থেকে পুলিশ তাকে তার হেফাজতে নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার থানার ইনচার্জ যে ছিল দেবকে দেখানো হয়। তো দেব দেখতে পাই সেই স্পটে আসে যেখানে খুনটা করা হয়েছিল মায়ার রুমে। তো সেখানে আসলে সেখান থেকে বেশ কিছু জিনিস কালেক্ট করে যেটা দিয়ে মারা হয়েছিল, ডাস্টবিন থেকে কিছু ফটো, এইসব ধরনগুলো তারা কালেক্ট করে নিয়ে নেয়। তারপর আমরা দেখতে পাই দেব তার সিনিয়রের সাথে দেখা করে। তার সিনিয়রের সাথে দেখা করলে সে তখন দেবকে 3 দিনের সময় দেয় যে এই কেসটা 3 দিনের মধ্যে ক্লোজ করতে হবে, কারণ তারা বিক্রমকে ঝাঁকে ধরেছে সেই ইউকে বাসিন্দা, সে একজন রাইটার লেখক, তার দামি দামি বই আছে, সে একজন সেলিব্রিটি। সেক্ষেত্রে 3 দিনের মধ্যে কেসটা ক্লোজ না করলে তাকে ছাড়তে বাধ্য হতে হবে। এক প্রকার ভাবে সে প্রেসার পেয়ে যায় দেব সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা ভাই দেব সেখান থেকে আসার পরে বিক্রমের সাথে দেখা করে। বিক্রমের সাথে দেখা করার পর বলে আমি ভেবেছিলাম যারা রাইটার বা লেখক হয় তারা অনেক ভালো হয়, কিন্তু তুমি খুনি বেরোলে কেন? এই কথাগুলো বললে আর তখন সে বলে যে আমার একটা বই পাবলিশ হওয়ার কথা ছিল, যে পাবলিশটা করছিল আমার বউ যে কোম্পানির থ্রুতে পাবলিশটা হবে সেই কোম্পানির সিও ছিল, আর আমার বউয়ের শরীরটা খারাপ হয় আমি পার্টির থেকে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি। কিন্তু বাড়িতে আসার পরে দেখতে পাই তাকে অলরেডি তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সে সেখানে মারা গেছে। আমি পুলিশকে কল করেছিলাম, কিন্তু পুলিশ কর্মীরা ওখানে যাওয়ার পরে তাদের এমন বিহেভিয়ার করছিল যেন খুনটা আমিই করেছি। তো তোমার পুলিশ কর্মীরা আমার সাথে এমন ব্যবহার করছিল দেখে আমি সেখান থেকে কোন রকম ভাবে পালিয়ে যাই ভয়তে। দেব যখন বিক্রমকে জিজ্ঞাসা করে তুমি শেখরকে মারলে কি জন্য, মানে মায়ের হাজবেন্ডকে, তখনই বিক্রম বলে আমি ওকে মারিনি। যখন পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছিল আর আমার অ্যাক্সিডেন্ট ভাবে আমি জখম হয়ে যাওয়ায় কোনো জায়গায় রাস্তা না পেয়ে আমি একটা ফ্ল্যাটে উঠি যেখানে সব রুম বন্ধ ছিল। তো কোনো রকম ভাবে মায়ের কাছে আমি হেল্প চাইতে তার রুমে গিয়েছিলাম, সে আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল। আমি একটা ফোন করতে চেয়েছিলাম, তো দেখতে পাই তার রুমে ঢোকার পরে তার রুমে অলরেডি কাঁচের একটা যে সেট ছিল সেটা ভেঙে পড়েছিল, আর সে রুমের ভিতর থেকে ফোনটা আনতে গিয়েছিল। সে আমাকে ফোনটা দিয়ে একটা ফোন করার জন্য হেল্প যখনই করতে গেছিল তখনই নিউজ চ্যানেলটা সে চালিয়েছিল। কিন্তু নিউজ চ্যানেলটা চালানোর পর সে দেখতে পায় অলরেডি আমার বউয়ের মৃত্যুর জন্য যেন আমি দায়ী, এরকম একটা নিউজ সে দেখে সে শক লেগে যায়, আর সে আমাকে ফোন করতে দেয় না। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠলে দেখতে পাই তাদের বাড়ির কাজের লোক এসেছিল, সে সেখান থেকে কেউ নেই বলে কোন রকম ভাবে সেটা কাটিয়ে দেয়। এই ঘটনাগুলো পুলিশ কর্মীর কাছে দেবের কাছে বললে দেব কোথাও থেকে যেন কনফিউজ হয়ে গেছিল। তারপর দেখতে পাই দেব যখন বিক্রমের কাছ থেকে বেরিয়ে চলে এসে তার গৌতম কলিকের সাথে কথা বলছিল তখন কথায় কথায় বলে যে বিক্রমের উপরে কিন্তু আরো একটা কেসের চার্জ আছে। কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছিল, সেই মেয়েটা সুইসাইড করেছিল এই বিক্রমের জন্য। তো দেখতে পাই সেই মেয়েটির বাবাকে দেব ডাকতে পাঠায়। তারপরে এসে মায়ার সাথে দেখা করে। মায়ের সাথে দেখা করার পর ভালো মন্দ জিজ্ঞাসা করার পর তখন মায়া বলে যে স্যার যে লোক তার নিজের বউকে মারতে পারে তাকে দিয়ে কোনো বিশ্বাস করার প্রয়োজন পড়ে না, আপনি ওকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে শাস্তি দিন। তখন মায়ের কাছে ঘটনাগুলো জানতে চাইলে মায়া তখন বলে সেদিন রাত্রেবেলা আমার কলিং বেলটা বেজে ওঠায় আমি গেটটা খুলেছিলাম কিন্তু কাউকে দেখা পাইনি, কিন্তু যখনই আমি রুমের দিকে ঢুকছিলাম বিক্রম ছুটে গিয়ে আমার গলাটা চেপে ধরেছিল, মুখটা ধরে আমাকে ভয় দেখিয়েছিল এবং আমি ওর থেকে বাঁচতে তাড়াহুড়ো করে আমি একটা চাকু নিয়েছিলাম হাতে, কিন্তু সে দেখতে পায় সে কোন রকম ভাবে আমাকে কবজা করে ফেলেছিল। আমাদের যে কাজের মাসি সে যখন এসে কলিং বেলটা বাজিয়েছিল তো বিক্রম আমাকে
সেই ছুরিটা দেখিয়ে ভয় দেখিয়ে সে কাজের মাসিটাকে ভিতরে ঢুকতেও দেয়নি। তার নিউজে দেখতে পাই যে বিক্রম অলরেডি তার ওয়াইফকে খুন করে পালিয়েছে। তো দেখার পর আমি রুম থেকে তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিক্রম সেখান থেকেও আমাকে ধরে নিয়ে রুমের মধ্যে চলে আসে। এইসব কথাবার্তাগুলো যখনই হচ্ছিল তখন বাইরে চেল্লামিল্লি হলে দেব দেখতে পাই বাইরে আসলে দেখতে পেল সেই লোকের সাথে যারা মেয়ে বিক্রমের জন্য সুইসাইড করেছিল। তার বাবার সাথে দেখা করলে তার বাবা তখন বলে বিক্রম একদিন আমাদের বাড়িতে এসেছিল, আমার মেয়ে একটা স্টোরি লিখেছিল যে স্টোরিটা যারা রেপ করে বা যারা ভুলভাল কাজ করে তাদের উপরে, কিন্তু সেই স্টোরিটা কপি করে নিয়েছিল আমার মেয়ের কাছ থেকে। আর সেক্ষেত্রে বলেছিল, আমাদের কথা দিয়েছিল যে তোমাদের নামটা প্রাইভেট থাকবে, কিন্তু বিক্রম তার স্বার্থের জন্য দেখতে পাই সেই তার মেয়ের নামটা পাবলিশ করে দেয়। মেয়ে যেখানেই যায় সেখানে রিপোর্টাররা ঘিরে ধরে। এই ঘটনা তার মেয়ে সহ্য করতে না পেরে তার মেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছিল। গৌতম আর দেব দুজনে মিলে সেদিন রাত্রেবেলা বাড়িতে আসলে তারা দুজনে মিলে আলোচনা করছিল যে মায়া আর বিক্রমের মধ্যে সত্যি কথা কে বলছে, আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে, না হলে আসল কিলারকে আমরা পাবো না। তো পরের দিন দেখতে পাই দেব চলে গিয়েছিল থানাতে, গিয়ে বিক্রমকে আবারও জিজ্ঞাসাবাদ করছিল। তখনই বিক্রম বলে সেদিন আমি জখম হয়ে গেছিলাম ঠিকই, তো আমাকে দেখলাম মায়া কিছু মেডিসিন দিয়েছিল এবং আমার আঘাত লাগা জায়গাটা সে ওয়াশ করে দিয়েছিল। তো মায়া কিছু ড্রিঙ্কের বোতল আর দুটো গ্লাস বার করেছিল ড্রিঙ্ক করানোর জন্য। এখান থেকে সিনটা আবার দেখতে পাই পুলিশ কর্মী দেব মায়ের কাছে গিয়ে চলে যায়। মায়াকে কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি ড্রিঙ্ক করেছিলে, তখনই মায়া বলে হ্যাঁ, যখন ও আমাকে ছুরি ধরে রেখে দিয়েছিল কিছু কাগজপত্র খুঁজছিল, আমি ওকে বলেছিলাম একটু জল খাবো, তো সেই জল খাওয়ার অজুহাত দেখিয়ে আমি যখন এসেছিলাম ড্রিঙ্কের এখানে এসে আমি একটা টর্চ লাইট নিয়েছিলাম আর সাথে একটা ড্রিঙ্কের বোতল তুলেছিলাম। তো দেখতে পাই বিক্রম আমার কাছে চলে আসায় আমি বিক্রমকে একটু ড্রিঙ্কও খাইয়েছিলাম এবং তার কাছ থেকে কোনো রকম ভাবে ওয়াশরুমে যাওয়ার নাম করে ওয়াশরুমে গিয়েছিলাম। তো ওয়াশরুমে যাওয়ার পর সেখান থেকে সেই টর্চ লাইটের মাধ্যমে সিকিউরিটি গার্ডকে সিগন্যাল দিচ্ছিল যাতে সে একটু বুঝতে পারলে যাতে মায়াকে হেল্প করতে পারে। এই সিকিউরিটি গার্ড বুঝতে পারে না, ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। দেখতে পাই তার সেই টর্চ লাইটটা বিক্রম বুঝতে পেরে যাওয়ায় বিক্রম সেখান থেকে আসার পর তার গলাটা চেপে ধরে। এই দেব গিয়ে যখন বিক্রমকে আবারও জিজ্ঞাসাবাদ করে, বিক্রম তখন বলে সেদিনকে যখন ড্রিঙ্ক করছিলাম, ড্রিঙ্ক করতে করতে আমি একটা মানি ব্যাগ দেখতে পেয়েছিলাম, মানি ব্যাগটা তুলে দেখলাম ওটা শেখরের, তো মায়া সেটা আমার হাত থেকে নিয়ে নেয়। এই ঘটনাগুলো যখন দেব শুনলো, দেব তখন বলে একটা ফাঁকা রুমে একটা ফাঁকা মেয়ে ছিল, তুমি কি তার সাথে কিছুই করনি? এই কথাটা শুনলে একটু শেখরে একটু রিয়াক্ট করে বিক্রম রেগে যাওয়ার মতো, কিন্তু সেখানে কিছুই করার নেই। পরে দেখতে পাই দেব সেই সিকিউরিটি গার্ড গুলোকে ডাকে। শেখর প্রশ্ন করে যে স্যার আমরা 7টার সময় রুমে আসতে দেখেছি কিন্তু আমরা বের হতে দেখিনি, আর সে তখন বৃষ্টিটাও হয়নি। মায়াকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় মায়া তখন বলে যখন বিক্রম আমার গলা চেপে রেখেছিল তাই শেখর রুমের মধ্যে চলে আসে। তো শেখর আর বিক্রম যখন মারপিট করছিল সেই ফাঁকে আমি তাড়াহুড়ো করে গিয়ে কাউকে ডাকতে গিয়েছিলাম। তো সেখানে পুলিশকে দেখা পেলে আমি রুমে নিয়ে আসি তাদেরকে ডেকে। অলরেডি এনে দেখি শেখরকে মেরে দিয়েছে বিক্রম, আর সেদিনকে আমার হাজবেন্ড রাত করেই বাড়ি এসেছিল। এইসব ঘটনাগুলো শোনার পর দেব তখন জিজ্ঞাসা করে তুমি সত্যি কথা বলছো তো? তখনই মায়া বলে হ্যাঁ। বলে তাহলে তোমার সিকিউরিটি গার্ড কি মিথ্যা কথা বলছে? যে তারা তো বলছে যে শেখর সন্ধ্যে 7টার সময় বাড়িতে এসেছিল। তখন মায়া বলে হ্যাঁ এসেছিল, কিন্তু সেখানে 2 মিনিটের জন্য ছিল, আবারও ব্যাক করে চলে গেছিল। এই ঘটনা শোনার পর তার উপরে দেখতে পাই দেব মায়ের উপরে একটু হলেও রেগে যায়। এমন একটা কেস যেখানে পুলিশও কনফিউজ হয়ে গেছে আর দুটো কিলারও কনফিউজ যে কে আসল খুনি তারা বার করতে পারছে না। ঠিক এমন সময় একটা নিউজ পায় যে বিক্রমের এগেনস্টে কেউ কোনো ইনফরমেশন দেওয়ার জন্য তাদেরকে ডাকে। তো দেখতে পাই দেব আর গৌতম তারা তাদের বাড়িতে চলে যায়। তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বললে তারা সেখান থেকে একটা ভিডিও ফুটেজ দেয় যে তারা তার হাজবেন্ড দুজনে মিলে যখন শপিং মলে গিয়ে ফটো তুলছিল ঠিক সেই সময় দেখছো না ঝগড়া করছিল। সেই ভিডিওটা ফুটেজ নিয়ে আসার পর বিক্রমকে দেখায়। বিক্রম তখন বলে স্যার আপনি যেটা ভাবছেন সেটা না, সেদিনকে ঘটনাটা এটাই হয়েছিল। আমি আমার ওয়াইফ দুজনে মিলে যখন এক জায়গায় ছিলাম, আমার ওয়াইফ যে সন্ধ্যা যে মারা গেছে যে মেয়েটি যার বাবা ক্লেম করেছে সেই মেয়েটির নাম করে আমার বইটা পাবলিশ করার চেষ্টা করেছিল এবং আমার বইটা সাকসেসের জন্য আমার বউ যথারীতি চেষ্টা করছিল, আর আমি সেটা আটকাতে চেয়েছিলাম। যে এইটা নিয়ে আমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে সেদিনকে একটু রাগারাগি হয়েছিল, এছাড়া আর অন্য কোনো বিষয় না। পুলিশ এটা শোনার পর চুপচাপ থাকে। রিপোর্ট যেখানে গিয়েছিল সেই জায়গায় যায়। শেখরের উপরে যে অ্যাটাক করেছে তার খুব কম হলে হাইট 6 ফুট থেকে 6.5 ফুট হবে। আর শেখর কিন্তু দাঁড়িয়েই মেরেছে, সে কিন্তু বসেছিল না। এই রিপোর্টগুলো সে সেখান থেকেও পেয়ে যায়। অন্যদিকে দেখতে পাই কিছু পুলিশ কর্মী আসার পর বিক্রমকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, বিক্রম যেতে চাইছিল না, যে দেব স্যার আসবে আমি দেব স্যারের সাথে কথা বলেই যাব। আর সেই রিপোর্টারদের সামনে বলে যে আমরা এই কেসটা যথারীতি ক্লোজ করার চেষ্টা করব। আর একটা কেস যেটা বিক্রমের ওয়াইফ মারা গেছে ওই কেসটা নর্মালি তারা রিপোর্ট পেয়ে গেছে যে ওটা হার্ট অ্যাটাক হওয়ার কারণে ওটা মারা গেছে। প্রচুর ঝামেলা হচ্ছিল কারণ বিক্রম দেবের সাথে দেখা করতে চায়, তাকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল কিন্তু সে যেতে চাইছিল না। সে কিন্তু সেখানে কোন রকম ভাবে সেই কেসটা কন্ট্রোল হয়ে যায়, বিক্রমকে ধরে ফেলা হয়। বিক্রমকে ধরে যখন একটা জেল থেকে অন্য একটা রুমের মধ্যে দিয়ে রেখে দেওয়া হয় তখন দেখতে পাই তাদের থানাতে আর একটা লোক আসে যে যখন মার্ডার করা হয়েছিল বা খুনি যখন ধরা
ধরা পড়েছিল যে সময় ডাস্টবিন থেকে যে হাফ পোড়া যে ছবিগুলো পেয়েছিল সেই ছবিগুলো ক্লিয়ার ছবি একটা লোক বার করে নিয়ে চলে এসছে। তো সেই ছবিগুলো দেখার পর সেই ছবিতে যে ব্যক্তিটা ছিল সে ছিল মায়ের একটা বন্ধু। তা পুলিশ রীতিমতো তার বাড়িতে রেড করে তাকে সেখান থেকে তুলে আনা হয় এবং থানাতে আনার পর দেব তাকে কোশ্চেন করলে সে বলে আমি আর মায়া নর্মাল দুজনা বন্ধু ছিলাম, এর থেকে বেশি কিছুই না। তো দেব উল্টো পাল্টা বললে এবং ছবিগুলো দেখালে দেখতে পাই একদিকে দেব মায়াকে কোশ্চেন করছে আর অন্যদিকে সেই মায়ের বন্ধুকেও কোশ্চেন করছে। তো দুটো সিন একসাথে দেখানো হয়। তো সেখানে সে তখন ছেলেটি বলে সেদিনকে রাত্রেবেলা আমি আর মায়া দুজনের রিলেশনে ছিলাম, কারণ তার বর ঠিক মতো সময় দিতে পারে না বলে মায়ের হাজবেন্ড তারা দুজন রিলেশনের মধ্যে চলে এসেছিল। তো রিলেশনের মধ্যে আসার পর সেদিনকে রাত্রেবেলা তারা দুজন যখন এক হয়েছিল একসাথে টাইম স্পেন্ড করছিল, ঠিক সেই সময় তাদের রুমের মধ্যে শেখর চলে এসেছিল। তো শেখর চলে আসলে তাড়াহুড়ো করে সে তখন চলে যাচ্ছিল, কিন্তু শেখরের কাছে প্রুফ ছিল যে মায়া তার বন্ধুর সাথে রিলেশনে আছে। ছবিগুলো দেখার পর শেখর তার বন্ধুকে ধাক্কা মারে, মানে সেই পুলিশ সেই অ্যাডভোকেটকে ধাক্কা মেরেছিল। এই ঘটনার পর শেখর সেখান থেকে রুম থেকে বেরিয়ে চলে এসেছিল। মায়াকে যখন পরে তারা ফোনে পায়নি দেখতে পায় তার মায়ের রুমে গেলে মায়া তার রুমের দিকে ঢুকতে দেয় না, কারণ সেই জায়গাটায় বিক্রম ছিল। বিক্রম মায়াকে আটকে রেখে দিয়েছিল। এইসব ঘটনাগুলো দেবকে সব বলে মায়া আর মায়ার বন্ধু। তখন পুলিশকর্মী সেখান থেকে বিক্রমের কাছে আসে। বিক্রমের কাছে আসলে বিক্রমকে যখন বলে যে তুমি আমার কাছে আরো মিথ্যা কথা বলেছো, তো বিক্রম তখন বলে আমি মিথ্যা কথা বলিনি, আরো কিছু তথ্য আছে যেগুলো তুমি আমার কাছ থেকে এখনো শোনার চেষ্টাই করোনি আর যেগুলো শোনোনি, যে শেখর কিভাবে মারা গেছে। সেদিনকে রাত্রেবেলা যখন বিক্রম রেডি হয়ে রুম থেকে বেরিয়ে চলে যাবে বলে প্রিপারেশন নিয়েছিল, ঠিক সেই সময় রুমের কলিং বেল বেজে ওঠে। তো দেখতে পাই মায়া দরজাটা খোলার পর তার বন্ধুকে শেখরের পরিচয় দেয়, বলে এটাই শেখর, বলে তাকে রুমে ঢোকায়। বিক্রম ভয় পেয়ে গেলে হাতে ধারে একটা টিভি অন হয়ে যায়, কিন্তু সেখানটায় গিয়ে দেখতে পায় ওটা শেখর ছিল না, শেখর অন্যজনা। তখনই মায়ের বন্ধু তার মাথার উপরে অ্যাটাক করে এবং বিক্রমের বডিটা তার সামনে এনে রেখে দেয় এবং তার মাথায় তারা সেখান থেকে চলে যায় আর তার মাথায় আঘাত করায়। সে যখন সেখান থেকে কোন রকম ভাবে উঠেছিল সেই সময় সেই জায়গাটা পুলিশ চলে আসে আর পুলিশ তাকে ধরে নেয়। সে আর গৌতম দুজনে মিলে বাইরে গিয়ে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে খাচ্ছিল। সেখানে হঠাৎ দেবের মনে পড়ে গেল যে সিকিউরিটি গার্ড বলেছিল শেখর এসেছিল সন্ধ্যে 7টার সময় আর মায়া বলছে শেখর এসেছিল রাত 12টার সময়। শেখর যখন আসে তখন বৃষ্টি হচ্ছিল আর সন্ধ্যেবেলা যদি আসে তাহলে বৃষ্টি হচ্ছিল না। তো সেই কথাটা মনে পড়ে গেলে সে তাড়াহুড়ো করে তার যে রিপোর্ট গুলো আছে সেই জায়গাটায় যায়। সেখানে গিয়ে জুতোটা প্রথমে খুঁজে বার করে, সেখানে দেখতে পেল যে জুতোয় কাদা লেগেছিল না, তার মানে শেখর এসেছিল সন্ধ্যে 7টার সময়। সেই হিসেবে তারা মায়া আর মায়ের বন্ধুকে দোষী সাব্যস্ত করে তাদের দুজনকে ধরে নিয়ে নেয় এবং কেসটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করে এবং দেব আর দেবের সিনিয়র দুজনে মিলে ডিক্লেয়ার করে দেয় আর বিক্রমের ওয়াইফ হার্ট অ্যাটাকে মারা গেছে, যে কারণে বিক্রম পুরো নির্দোষ। সেইভাবে দেখতে পাই দেব যখন বিক্রমের কাছে ছিল তখন বিক্রমকে ছেড়ে দেওয়ার কথা হলে বিক্রম বলে যে আমি দোষী, আমি জানি আমি আমার বউকে মেরেছি। মানে এই কথাটা বললে দেব বলে তুমি নিজেকে দোষী মনে করবে, কারণ তুমি হয় নিজে মারোনি, কিন্তু ওর ভুলবশত ভাবে মারা গেছে, এখন তোমাকে নিজেই দোষী মনে হবে। এইভাবে বুঝিয়ে তাকে ছেড়ে দিলে দেখতে পাই দেব যখন বাড়িতে গিয়ে তার ওয়াইফের সাথে কিছু সময় স্টে করে কাটাচ্ছিল, ঠিক সেই সময় তার একটা কথা মনে পড়ে, ওভারডোজের কথা মনে পড়লে দেখতে পাই দেব তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেই ফরেন্সিক রিপোর্ট যেখানে আনতে যায় সেই জায়গাখানে চলে আসে এবং বিক্রমের ওয়াইফ ক্যাথরিনের যে মেডিকেল যে মেডিসিন গুলো সে দীর্ঘদিন ইউজ নিত সেই মেডিসিন গুলো দেখতে পাই সে চেক করে এবং সেখানে সে দেখতে পায় যে নর্মালের থেকে একটা মেডিসিনের ভিতরে 3 গুণ বেশি মেডিসিন দেওয়া আছে। মেডিসিনটা বেশি নেওয়ার কারণে তার হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। সে বুঝতে পেরে যায় বিক্রমই তার ওয়াইফকে মেরেছে। তাড়াহুড়ো করে সে গৌতমকে কল করে এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় যেতে যেতে যখন দেবের কাছে বিক্রমের কল আসে, বিক্রম বলে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, আমি এখন ইউকের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর তুমি আমাকে ধরতেও পারবে না, কারণ আর আমার ওয়াইফকেও আমি মেরেছি। আমার ওয়াইফকে মারার পরে আমি যখন জানতে পেরেছিলাম আমার ওয়াইফ আমার এগেনস্টে পুলিশের কাছে যাবে, তো সেইভাবে আমি তার ফোনে শেখরের নাম্বারটা পেয়েছিলাম। দেখতে পাই শেখর আমার এগেনস্টে একটা কেস ফাইল করেছিল। তো সেই উদ্দেশ্যে শেখরের বাড়িতে গেলে সেখানে শেখরকে মেরে আমি সেই প্রমাণটা লোপাট করেছি। তো দেখো যাকে আসল দোষ তাকে ছেড়ে দিয়েছো আর যে দোষ করেনি তাকে এখন ধরে রেখেছো, সুতরাং কিছু করার নেই। এদিকে সে তাড়াহুড়ো করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল দেব, কিন্তু যাওয়ার পরেও সে কোনোভাবে দেখতে পাই বিক্রমকে আর আটকাতে পারে না। বিক্রম দোষ করা সত্ত্বেও সেখান থেকে দেখতে পাই ইজি ভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে ইউকের উদ্দেশ্যে। আর মুভিটা এখানেই এন্ড হয়।